মিম কি প্রত্যুত্তর জানাবে ভেবে পেল না। এই যে আদ্রিস তার কোলে এভাবে অধিকার খাটিয়ে মাথা রেখেছে, তার তো লজ্জা লাগছে, ভয় লাগছে, কিন্তু সে ঠিক প্রকাশ করতে পারছে না। এখন বুঝি আদ্রিসকে জানান দেওয়ার জন্যে সে লজ্জায় টমেটোর রূপ ধারণ করবে। মিম খানিক সময় নিয়ে বলল, লজ্জায় লাল নীল হওয়া ফর্সা মেয়েদের দেখা যায়, অত শত চোখে পড়ে না। আদ্রিস মিমের একথা মানতে নারাজ হলো, বলল, এই লজিক আমি মানি না। আমার মনে হয় তুমিও লজ্জায় লাল হচ্ছ, তবে সব তোমার মেকআপের আড়ালে লুকিয়ে আছে। মিম ডান হাত দিয়ে নিচের গালের ব্লাশ অন্যের উপর হাত রেখে বলল, মেকআপের আড়ালে লুকিয়ে নেই, এই যে দেখুন গোলাপি গোলাপি ব্লাশ অন। আপনার যখন আমার লাজুক চেহারা দেখার এত ইচ্ছা হচ্ছে, এই যে দেখুন এর দিকে, আমি লজ্জা পাচ্ছি। মিমের এহেন কাণ্ডে না পেরে আদ্রিস হো হো করে হেসে উঠল। তবে কিছু বলার পূর্বেই তার ফোনটা বেজে উঠল। শেরওয়ানির পকেট হতে ফোন বের করে দেখল আফসার স্যারের ফোন। সে দ্রুত উঠে বসে কল রিসিভ করলো। কল রিসিভ করতেই ওপাশ হতে আফসার স্যার বলল, আদ্রিস, কোথায় তুমি? স্যার, আমি একটু শহরের বাইরে আছি ছুটিতে। কতক্ষণের দূরত্বে আছো? এই তো স্যার, সর্বসাকুল্যে 45 মিনিট। আচ্ছা আচ্ছা, তাহলে এক্ষুনি হসপিটালে চলে আসো। কেন স্যার, আমি তো ছুটিতে আছি। এখন ওসব ছুটির চিন্তা বাদ দাও, আমাকে ওটিতে অ্যাসিস্ট করতে হবে। আর কোনো জুনিয়র ডাক্তার নেই। কি বলুন স্যার, রায়হান, হারুন ভাই ওরা নেই? অ্যাভেলেবল থাকলে তোমাকে ফোন করতাম না। আর জানোই তো, সবাইকে বিশ্বাস করা যায় না। স্যার, ওটিটা কালকে সকালে করা যায় না? না, বাইপাস সার্জারির পেশেন্ট। এক্ষুনি চলে আসো, আর কোনো কথা শুনতে চাই না। বলেই আফসার স্যার ফোন কেটে দিল। আদ্রিস কিছুক্ষণের জন্য চুপচাপ বসেছিল। মিম আদ্রিসের এই নীরবতা দেখে শুধালো, কি হয়েছে? হসপিটালে যেতে হবে। মিম বিস্মিত হলো। এই রাতে? হ্যাঁ, ওটি অ্যাসিস্ট করার মতো কেউ নেই, তাই স্যার ডাকছে আমাকে। কি পেশেন্ট? বাইপাস সার্জারি। ও, যান তাহলে। মিম আর কথা বাড়ালো না। দেওয়াল ঘড়ির দিকে চেয়ে দেখল 10টা 30 বাজে। খানিক মন খারাপ হলো তার। আদ্রিস গোমরা মুখে বিছানা হতে নেমে শেরওয়ানির বদল করতে ওয়াশরুমে গেল। ওয়াশরুম হতে বেরিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, পছন্দের জিনিসগুলো মাঝে মাঝে তো প্যারা কেন যে দেয়। মিম তার একথা শুনতে পেল, বলল, নিজেকে মানিয়ে নিন, ভবিষ্যতে আপনি যখন নিজেই ওটি করবেন তখন রাত বিরাতে যেতে পারে। এই হলো কার্ডিওলজি ইউনিটে যাওয়ার কুফল। কুফল বলছেন কেন? আপনার স্বপ্ন এই লাইনে আসার। আদ্রিস দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে স্টেরিলাইজড করে ওটিতে প্রবেশ করলো আদ্রিস। নার্স এসে তাকে ওটি ড্রেস পরিয়ে দিল। আদ্রিস গিয়ে দাঁড়ালো আফসার স্যারের মুখোমুখি। স্যার মাস্কের উপর হতে আদ্রিসকে এক নজর দেখে জিজ্ঞেস করলো, বিরক্ত তুমি? জোরপূর্বক মেকি হাসি দিয়ে আদ্রিস বলল, কি বলেন স্যার, বিরক্ত হবো কেন? আপনার ওটি অ্যাসিস্ট করার সুযোগ সবাই পায় নাকি স্যার? আমি পেয়েছি, সুযোগটা কাজেও লাগিয়েছি। আফসার স্যার খুশি হলেন, বললেন, তাহলে শুরু করা যাক। আফসার স্যার প্রথমত পেশেন্টের পায়ে ইনসিশন দিয়ে স্যাফিনাস ভেইন হারভেস্ট করলেন। অতপর পায়ের কাজ শেষে তিনি পেশেন্টের বুকের মাঝ বরাবর স্কালপেল দিয়ে স্কিন ইনসিশন করলেন। স্টার্টমি করে বোন ওয়াক্স অ্যাপ্লিকেশন করলেন। অতপর ইনসিশনের দুপাশে রিট্র্যাক্টর দিয়ে ফাঁকা করে নিলেন। এরপর একে একে প্লোরা মেডিয়াস্টিনাম ডিসেকশন করে পেরিকার্ডিয়াম ওপেন করলেন। এভাবে পুরো সার্জারি করতে ওনার সময় লাগলো প্রায় 4 থেকে 5 ঘন্টা। ওটি অ্যাসিস্ট করা শেষে ক্লান্ত আদ্রিস এসে মেডিকেল অফিসারদের রুমে বসলো। ফ্রেশ হয়ে সেখানে রাখা খাটে গা এলিয়ে দিল। কয়েক মিনিটের মাঝে সে গভীর ঘুমে তলিয়ে গেল। কোথায় তুমি? আদ্রিসের অবসন্ন কণ্ঠের প্রশ্ন ফোনের ওপাশে মিমের কানে পৌঁছলো। মিম জবাব দিল, ওয়ার্ডে আমি। আদ্রিস চমকে উঠল। এক লাফে শোয়া হতে উঠে বসল। জিজ্ঞেস করল, আজকেই ওয়ার্ডে? ছুটিতে না তুমি? মিম এপাশে ভ্রুচোরা কুঞ্চিত করে জিজ্ঞেস করল, কিসের ছুটি? আমি কি আপনার মতো চাকরি করি নাকি যে বিয়ে উপলক্ষে 4 দিনের ছুটি কাটাবো? 4 দিনের না হলেও আজকের দিনটা অ্যাটলিস্ট ছুটিতে থাকতে ইচ্ছা ছিল,
কিন্তু আজকে দুটো আইটেম একসাথে হবে দেখে চলে আসলাম। রেগুলারে বসলে রিক্তা ম্যাম আইটেম নিয়ে বেশি ঝামেলা করে না, এজন্য আসলাম। আদৃশ এই ব্যাপার নিয়ে আর ঘাটালো না, জিজ্ঞেস করলো, কে দিয়ে গেল সকালে? আব্বু দিয়ে গিয়েছে। ও আচ্ছা, শোনো। জি বলুন। ততক্ষণে ওয়ার্ডে প্রফেসর স্যার চলে এলেন। মিম দ্রুত আদৃশকে বলল, স্যার চলে আসছে, আমি পরে কথা বলবো। বলেই আদৃশকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল সে। আদৃশের সামান্য মন খারাপ হলো। সে মিমকে লাঞ্চ অফার করতে চেয়েছিল, কিন্তু সে সুযোগ পেল কোথায়। পরে অবশ্য সে মিমকে মেসেজ করলো, আজকে দুপুরে একসাথে লাঞ্চ করব, কলেজ শেষ করে রেডি থেকো। এই মেসেজ দিয়ে আদৃশ ওয়াশরুমে গেল। ওদিকে মিম ওয়ার্ডে ক্লাস শেষ করে আদৃশের মেসেজ দেখলো। কী কারণে কে জানে, কিন্তু আদৃশের ছোট্ট মেসেজটি দেখে তার অধর কোণে স্মিত হাসির রেখা ফুটে উঠল। সে উত্তর জানালো। আচ্ছা। ক্লাস শেষে হোস্টেলে এসে রেডি হয়ে বেরিয়ে পড়ল মিম। আদৃশ হসপিটালের বাইরে বাইক নিয়ে দাঁড়িয়েছিল। মিমকে দূর হতে দেখে মুচকি হেসে হাত নাড়ালো, যদিও মিমের প্রতিক্রিয়া স্বরূপ কিছু করেনি। মিম এসে আদৃশের পিছনে বসলো কিছুটা দূরত্ব বজায় রেখে। আদৃশ তখনও বাইক স্টার্ট করলো না। কিছুক্ষণ অপেক্ষা করলো। মিম জিজ্ঞেস করলো, কেউ কি আসবে দেখা করতে? আদৃশ হেলমেটের ভিতর দিয়ে জবাব দিল, না। তাহলে স্টার্ট দিচ্ছেন না কেন? ভাবছি বাইক স্টার্ট দেবো কিনা, কারণ আমার পিছনে একটা মেয়ে বসে আছে, যার কাছে আমি এখনো অপরিচিত, অবিশ্বাস্যযোগ্য। এমন অবস্থায় কিছু হয়ে গেলে সব দোষ আমার ঘাড়ে পড়বে। মিম আদৃশের কথার সুর ধরতে পারল, ফলে খানিক এগিয়ে এসে বসলো সে। বলল, এবার চলুন তাহলে। এখনো না। মিম এবার আদৃশের কাঁধে হাত রাখলো, বলল, এবার হয়েছে? না, এবারও হয়নি। তুমি কি কখনো রোমান্টিক মুভি দেখোনি নাকি? বলতে বলতেই আদৃশ ডান হাত দিয়ে মিমের হাত তার কাঁধ হতে সরিয়ে নিল। তার উদরের হাত বসিয়ে দিয়ে বলল, এই যে এইভাবে ধরতে হয় সামনে মানুষকে, একটু শক্ত করে ধরো, যেন পিছন থেকে কোনো অঘটন না ঘটে। মিমের খানিক অস্বস্তি অনুভব হলো, তবুও সে আদৃশের কথা মতো শক্ত করে ধরল তাকে। এরপর আদৃশ বাইক স্টার্ট দিল। রেস্টুরেন্টের পার্কিং লটে বাইক পার্ক করে মিমকে নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলো আদৃশ। দেখে দেখে কোনার দিকের একটা টেবিলে বসলো তারা। আদৃশ খাবার অর্ডার দিল, অতঃপর মিমকে জিজ্ঞেস করলো, তুমি কি জোর করে এসেছো আমার সাথে? মিম চারপাশ দৃষ্টি বুলিয়ে দেখছিল। হঠাৎ আদৃশের এহেন প্রশ্নে সে থতমত খেয়ে গেল। জিজ্ঞেস করলো, এমন কেন মনে হলো আপনার? আদৃশ ছোট্ট করে নিঃশ্বাস ফেলল, বলল, কেন যেন এমনটা মনে হলো। আচ্ছা, তুমি কি কখনো আমাকে অ্যাকসেপ্ট করতে পারোনি? মিম স্বাভাবিকভাবেই জবাব দিল, অ্যাকসেপ্ট করবো না কেন? কবুল বলে শরীয়ত অনুযায়ী বিয়ে হয়েছে, অ্যাকসেপ্ট তো করতেই হবে। অনেকটা জোরপূর্বক অ্যাকসেপ্ট করেছো, তাই তো? ব্যাপারটা সেরকম নয়। আপনার হয়তো এই কারণে মনে হয়েছে যে আমি আপনার সাথে কমফোর্টেবল না। দেখুন, প্রথমত আপনি একজন ছেলে, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, সেই হিসেবে নিজেকে পরিবেশে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে একটু তো সময়ের প্রয়োজন। আপনি পূর্ব পরিচিত বলে একদিনেই আপনার সাথে সেরকম মিশুক হওয়া সম্ভব না। এমনও না যে আমাদের রিলেশন ছিল বলে বিয়ের পর আমরা খুবই ক্লোজ হয়ে যাব। যে কোনো মেয়ের অ্যারেঞ্জ ম্যারেজ পরবর্তী সময় কিছুটা এমনই যায়, যে বিষয়টা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। মিমের ব্যবহারের কারণে ক্ষণিকের জন্য আদৃশের কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিল। তবে মিমের কথাগুলো শুনে সে বুঝল, আসলেই এমন পরিস্থিতিতে মেয়েদের মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। সে বরং সবকিছু খুব দ্রুত আশা করছিল। নিজের এই ভাবনার জন্যে নিজেকে কিছুটা ভালো মন্দ শুনিয়ে দিল সে। গাম্ভীর্যপূর্ণ কিছু কথাবার্তা চলার পর দুজনের মাঝে উদ্ভট এক নীরবতা বিরাজ করল। মিম এমন ধরনের মেয়ে যে এমন পরিস্থিতি
পরিস্থিতিতে কথা খুঁজে পায় না। আর আদৃশ এমন ছেলে যে এমন পরিস্থিতিতে পরিবেশটাই অন্যদিকে নিয়ে যায়, যদিও সর্বদা সে এরূপ কাজ করতে ব্যর্থ হয়, যেমনটা এই মুহূর্তে ঘটছে। বেশ ঘেটে ঘুটে ও কথা বের করতে পারছে না সে। অতঃপর বেশ কিছু সময় বাদে সে জিজ্ঞেস করলো, তোমাদের ক্লাসের সবাই আমাদের ব্যাপারে জানে? মিম যেন কিছুটা স্বস্তি পেল, আড়ালে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, সবাই জানে না, আসলে বিষয়টা ওভাবে সবাইকে বলাও সম্ভব না। কেউ কারোর মাধ্যমে জানলে সেটা এক ব্যাপার। ঠিক বলেছ। আপনার কলিগরা সবাই জানে? হ্যাঁ, সবাই জানে। মিম কিঞ্চিত বিস্মিত হলো, আশ্চর্যান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলো, সবাই জানে? কার সাথে বিয়ে হয়েছে সেটাও জানে? আদৃশ হাসল, বলল, তোমার সাথে যে বিয়েটা হয়েছে সেটাও জানে। এবার মিম উদ্বেগপূর্ণ স্বরে বলল, একটা বিপদ ঘটিয়ে ফেললেন দেখি। এখন ওনাদের সামনে যাব কিভাবে? কিভাবে যাবে মানে? হেঁটে হেঁটে যাবে। মিম তেরচা ভাবে চেয়ে বলল, মজা না, সিরিয়াসলি বলছি। ইস, আপনি কি বোঝেন না? যখন জানবে এই কলেজের একটা স্টুডেন্টই আপনার ওয়াইফ, তখন তার কেমন নজরে তাকাবে না? আশ্চর্য, কেমন নজরে তাকাবে কেন? স্বাভাবিক একটা জিনিস। এমন কত সিনিয়র জুনিয়র ডাক্তার স্টুডেন্ট বিয়ে হয়েছে এখানে, নর্মাল এসব। হতে পারে নর্মাল, কিন্তু আমার আহা, অকারণে এত চিন্তা কেন? বাদ দাও এসব চিন্তা, লাঞ্চ এনজয় করো। ততক্ষণে খাবার চলে এসেছে। ওয়েটার এসে খাবার দেওয়ার পর মিম মেকআপ খুলল। আদৃশ তৎক্ষণাৎ গালে হাত দিয়ে মুগ্ধ হয়ে বলল, কতদিন পর দেখলাম তোমাকে। আদৃশের এহেন কথায় মিম খানিক লজ্জা পেল বোধ হয়। মুখ ঘুরিয়ে ঠোঁট চেপে মুচকি হাসতে লাগলো, বলল, নাটক করবেন না, কালকে রাতেই দেখেছেন, একদিনও হয়নি এখনো। আদৃশ মিমের লাজুক হাসি দেখল, টিপ্পনি কেটে বিস্মিত হবার ভান করে বলল, তুমি এমন লজ্জা পেতে পারো? মিমের মুখখানা হতে চট করে হাসি উবে গেল যেন। ছোট ছোট চোখ করে বলল, আপনার মানুষটা আসলেই খুব খারাপ। এমন লজ্জা পেলেও দোষ, না পেলেও দোষ, খারাপ লোক একটা। আদৃশ মিমের হেন কাণ্ডে ভীষণ হাসল, বলল, আচ্ছা, সরি। এবার খাওয়া শুরু করো, ঠান্ডা হয়ে যাবে খাবার। তারা খাবার খাওয়া শুরু করলো। খাবার মাঝে হঠাৎ কি মনে করে মিম জিজ্ঞেস করলো, আচ্ছা, একটা প্রশ্ন করি। আদৃশ মুখে খাবার পুড়ে নিতে নিতে বলল, হ্যাঁ, করো তো। আমি যে হিজাব পরি, নিকাব, আপনার সমস্যা হয় না এতে? না, সমস্যা হবে কেন? এটা সমস্যা হওয়ার মতো কিছু না, মানে অনেক ছেলেরাই এগুলো পছন্দ করে না। তারা চায় তাদের পার্টনারকে সবাই দেখুক, কেমন দেখতে সেটা সবাই জানুক। আদৃশ এবার খাওয়া বন্ধ করলো, স্বাভাবিক স্বরে বলল, আমি সেই অনেক ছেলের মতো না। আমি চাই না আমার ওয়াইফকে কেউ দেখুক। তুমি কোনো প্রোডাক্ট নাকি যে সবাই দেখবে আর কমেন্ট করবে তুমি দেখতে কেমন? আমি চাই তোমার সৌন্দর্য, রূপ, গুণ সব আমি দেখবো। বাইরের মানুষকে দেখানো তো কোনো প্রয়োজন নেই। আমার এগুলো পছন্দ না। আর তোমার হিজাব পরা নিয়ে যদি আমার কোনো সমস্যা হতো তবে সেটা শুরুতেই ক্লিয়ার করে নিতাম। সো বুঝতেই পারছো, হিসেবে আমার কোনো সমস্যা নেই কোনো রকম। মিম মনের মাঝে ভীষণ প্রশান্তি অনুভব করলো। আদৃশের এই মনোভাব তাকে মনের অজান্তে মুগ্ধ করলো। সে মনে মনে সব সময় এমনটাই চাইতো। ভাবতো কখনো যদি বিয়ে হয় তবে তার এই বেশভূষায় যেন তার স্বামীর কোনো ধরনের সমস্যা না হয়, সব সময় যেন তার স্বামী তাকে সমর্থন করে। দিন শেষে আদৃশকে পেয়ে তার এই ছোট্ট মনোবাসনা পূরণ হলো। খাওয়া শেষে আদৃশ বিল দিয়ে মিমকে নিয়ে বেরিয়ে পড়লো। বাইকে করে মিমকে নিয়ে খালি একটা প্লটে ঘুরতে এলো। চারপাশে শুধু ঘাস আর ঘাস। কিছু দূরে কয়েকটি আম গাছ ও বিশাল এক কাঠগোলাপ গাছ। সবুজে সবুজারণ্য বিশাল জায়গাটির শেষ প্রান্ত দেখে বোধ হচ্ছে কারো নীলচে আকাশ মিলিত হয়েছে সেখানে। দূরের ওই জায়গাটির মিলিত স্থান সবুজ ও নীলচে রঙে রঙিন হয়েছে। শরীর শীতল করা হাওয়া বইছে চারপাশে। আকাশের সাদা সাদা মেঘকুঞ্জ ধীরে ধীরে ভেসে যাচ্ছে। প্রকৃতির রং মিশেলে শীতল পরিবেশটি দারুণ পছন্দ হলো মিমের। সে বাইক হতে নেমে কয়েক
কয়েক সেকেন্ড আখি যুগল বুঝে পরিবেশটি উপভোগ করলো। আদৃশ বাইকের চাবি খুলে পকেটে রাখলো। মিমকে এক নজর দেখলো, জিজ্ঞেস করলো, দৃশ্যের মিসেস, আপনার হাতটি ধরার অনুমতি আছে কি? মিম চট করে চোখ মেলে তাকালো। ক্ষণিকের জন্য সময় নিল আদৃশের কথা বুঝতে। আদৃশ পুনরায় শুধালো, আপনি যদি অস্বস্তি বোধ না করেন তাহলে আপনার হাতটি কি ধরতে পারি? মিম মৃদু হাসলো। তার হাসিতে হেসে উঠল তার আঁখি যুগল। সে নিরুত্তর রইল। অকস্মাৎ আদৃশকে বিস্মিত করে আদৃশের হাতের আঙ্গুলে আঙ্গুল রাখল, চেপে ধরল আদৃশের হাত, মৃদু স্বরে বলল, প্রথম সম্মতির ছোঁয়া। সন্ধ্যায় মিমকে হোস্টেলে পৌঁছে দিয়ে গেল আদৃশ। যাবার সময় আদৃশ তাকে জিজ্ঞেস করেছিল, আজকে কি আমরা ভালো কিছু সময় কাটাতে পেরেছি? জবাবে মিম কিছু বলেনি, বরং কয়েক সেকেন্ড আদৃশের দিকে চেয়ে বলেছিল, আমাকে রেডি হতে হবে আবার, না হলে সন্ধ্যায় ক্লাস দেরি হয়ে যাবে। এই বলেই সে হোস্টেলে চলে যায়। বেচারা আদৃশ এই ছোট্ট প্রশ্নের জবাব না পেয়ে হতাশ হলো। গোমরা মুখে মেসে চলে এলো সে। রাতে ওয়ার্ড শেষে হোস্টেলে ফিরল মিম। রুমে এসে খানিক সময় বিশ্রাম নিয়ে নামাজ পড়ে খেয়ে দিয়ে নিল সে। এর কিছুক্ষণের মাঝেই তার মা কল দিল। দু চারটে কথার পরেই মিমের মা তাকে জিজ্ঞেস করলো, আদৃশকে ফোন দিয়েছিলি? মিম খানিক ক্লান্ত ছিল, ফলে দ্রুতই ঘুমোতে চেয়েছিল। এর মাঝে তার মা তাকে আদৃশের কথা জিজ্ঞেস করায় কিঞ্চিত বিরক্তি প্রকাশ করলো সে। বলল, সারাদিন ওর সাথেই ছিলাম আম্মু, এখন বোধহয় ঘুমিয়ে পড়েছে, শুধু শুধু ফোন দিয়ে ডিস্টার্ব করা উচিত? মেয়ের এহেন অবজ্ঞা অযত্নমূলক কথা শুনে হতবাক হলেন মিমের মা। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, এ কি কথা, মাত্র 11টা বাজে, এখনই ঘুমিয়ে পড়বে? ফোন দে ওকে। উফ আম্মু, এখন ফোন দিতে মন চাচ্ছে না। কেন খোঁজ খবর নেবি না ওর? কি খোঁজ নিব? হ্যাঁ, সারাদিন ওর সাথে থেকে আবার রাতে খোঁজ খবর নেওয়ার এনার্জি নেই আমার। এই যে এসব কারণে বিয়ের মতো সম্পর্ক বিরক্ত লাগে। এত দায়িত্ব নিয়ে কারোর খোঁজ খবর নেওয়া যায় না কারোর সব সময়। মেয়ের কথায় আরো এক দফা হতবাক হলেন মিমের মা। বললেন, এসব কেমন কথা মিম? নতুন নতুন বিয়েতে তো মানুষ শখ করেও একটু খোঁজ নেয়। আমি জানতাম নতুন নতুন বিয়ে হলে সবাই সারাদিন একে অপরের খোঁজ নিতেই সময় পার করে ফেলে, আর তুই কিনা বিরক্ত হচ্ছিস। মিমের মেজাজ চটে গেল। কি কারণে কে জানে, কিন্তু মায়ের এসব কথায় ভীষণ বিরক্ত লাগছে তার। মেজাজটা খিটখিটে হয়ে আসছে। সে বলল, বিরক্ত হব না তো কি? এখন আমার শরীর প্রচন্ড ক্লান্ত লাগছে, ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু তুমি এখন এসব বলছো কেন? 2টা 3টা পর্যন্ত ক্লাস, তারপর ওর সাথে খাওয়া দাওয়া করে সারা বিকেল ঘুরে বেড়ালাম, তারপর এসে ওয়ার্ড। এর মাঝে কার শরীরে ক্লান্তি আসবে না তুমি বলো? সে না হয় বুঝলাম তুই খুব ক্লান্ত, কিন্তু আদৃশকে ফোন দিয়ে 2 মিনিট কথা বলতি। কখন রুমে পৌঁছালো, রাতে কি খেলো, এসব কি একটু জিজ্ঞেস করা উচিত না? দেখো আম্মু, আমার মেজাজ কোনো এক কারণে খিটখিটে হয়ে আছে, ভালো লাগছে না এসব। আচ্ছা, তুই কি হোস্টেলে ফেরার পর একবারও ফোন দিয়েছিলি ওকে? না, তখন ভুলে গিয়েছিলাম, আর এখন ইচ্ছে করছে না। মিমের মা এবার যার পরনায় হতাশ হলেন। মেয়ের এমন চিন্তা ভাবনায় দুশ্চিন্তার ছায়া পড়ল তার মুখখানায়। কয়েক সেকেন্ড বাদে জিজ্ঞেস করলেন, তোর শ্বশুর শাশুড়ি ননদের সাথে কথা হয়? আদৃশের ব্যাপার হতে সোজা শ্বশুর বাড়িতে চলে যাওয়ায় মিমের মেজাজ আরো এক দফা চটে গেল। খিটখিটে কণ্ঠ নিয়ে বলল, এখন আবার শ্বশুরবাড়ির কথায় কেন গেলে আম্মু? তুই বল আগে, কারোর সাথে কথা হয়? মিম এক প্রকার জোরপূর্বক জবাব দিল, একদিন কথা হয়েছিল। মাত্র একদিন? তো রোজ কথা বলা সম্ভব নাকি? আর এই 2-3 দিনে কি কথা বলবো আমি? মিমের মা এবার দীর্ঘশ্বাস ছাড়লেন। যথাসম্ভব কণ্ঠ শান্ত রেখে বললেন, শোন মা, কিছু কথা বলবো, মন দিয়ে শুনবি। এগুলো আগে ভালোভাবে বুঝিয়ে দেওয়া উচিত ছিল তোকে। রেগে যাবি না, একটু শান্ত হ আর মেজাজটা ঠান্ডা করার চেষ্টা কর।
মিম কিছু বলল না। প্রথমে মায়ের কথা শুনতে চাইল না সে। একবার ভেবেই বসলো কল কেটে দিবে সে, কিন্তু পরে মনের তাড়নায় নিজেকে শান্ত করল সে। খানিক সময় নিয়ে লম্বা লম্বা শ্বাস প্রশ্বাস নিল সে। ওদিকে মিমের মা মিনিট খানেক পর বলল, এবার একটু শান্ত হয়েছে মন মেজাজ? মিমের মেজাজ পূর্বের তুলনায় একটু শান্ত হলো বোধহয়। ছোট্ট করে সে জবাব দিল। হুম। তার মা এবার বলা আরম্ভ করলো, শোন মা, তোর এখন বিয়ে হয়েছে, বিয়ে মানেই দায়িত্ব। সে তুই মানিস আর না মানিস, যেহেতু বিয়ে হয়েছে সেহেতু দায়িত্ব তোকে পালন করতেই হবে। এর দায়িত্ব স্বামীর প্রতি আছে, শ্বশুর শাশুড়ির প্রতি আছে, নিজের সংসারের প্রতি আছে। তুই চাইলেও এগুলো অদেখা করতে পারবি না। এখন এই দায়িত্বের মাঝে এটাও পড়ে যে অত্যন্ত রোজ 1 মিনিটের জন্য হলেও তাদের খোঁজ নেওয়া। ভালো না লাগলেও খোঁজ নিবি, বেশি না, শুধু কেমন আছেন, কি করেন, কি খাওয়া দাওয়া করলেন, এই তো। এইগুলো করলেই 1 মিনিট সময় পার হয়ে যাবে। দেখিস, তুই এমন খোঁজ নিলে তারা খুব খুশি হবে। তাদের মনে তোর জন্য মায়া ভালোবাসা জন্মাবে। এই মায়া ভালোবাসা তো এমনি জন্মায় না, এক পক্ষ থেকে এগিয়ে যেতে হয়। সেক্ষেত্রে তুই না হয় এগিয়ে গেলি, আর তোকে তো এমন শিক্ষা দেয়নি আমি, তাই না? তুই যদি মাসে 1 বার 2 বার খোঁজ খবর নিস, সেটা খারাপ দেখায়। বেয়ান সাহেব এমনও ভাবতে পারে যে হয়তো তোকে আমি এ শিক্ষাই দিয়েছি, তখন কিন্তু প্রশ্নটা আমার উপরে উঠবে। এজন্য অত্যন্ত কমপক্ষে আমার সম্মান রক্ষার্থেই প্রথম প্রথম খোঁজ খবর নিস একটু, তারপর দেখবি এমনি অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর তোর মন মেজাজ এখন ভালো না বুঝলাম, কিন্তু রোজ তো এমন থাকবে না, তাই না? যখন ভালো লাগবে তখন খোঁজ নিবি, এতে ওনারা খুব খুশি হবে। আর আদৃশের বেলায় আমার কিছু বলার নেই, ওর প্রতি দায়িত্বটা তোর সবার আগে। ওর সবকিছুর খেয়াল খোঁজ ভালো মন্দ জানার দায়িত্ব তোর। নতুন বিয়ে হলে নিজের থেকেই একটু করে তো ইচ্ছা হয় ওর সাথে কথা বলি, কি করে শুনি। এইভাবে করেই তো দুজনের মাঝে ভালো সম্পর্ক, ভালোবাসা বৃদ্ধি পায়। তোর কি এসব ইচ্ছা হয় না? এতক্ষণ মায়ের কথাগুলো ভীষণ মনোযোগ সহকারে শুনছিল মিম। হঠাৎ মাঝে প্রশ্ন করায় সে ছোট্ট করে জবাব দিল, জানি না। জানবি না কেন? আহা, জানি না মানে জানি না, আর এসবের অভ্যাসও নেই আমার। এমন রুটিন করে কথা বলা ভালো লাগে না আমার, এসব অভ্যাস তো না আমি। তো নিজেকে অভ্যস্ত করে নে। অভ্যাস 2 দিনে হয় না, একটু একটু করে হয়। আর তুই যে আদৃশকে এমন অবহেলা করিস, ও কি জানে? না। মিমের মা এক প্রকার আকুল আবেদনের স্বরে বললেন, দয়া করে জানতে দিস না মা, বেচারা কষ্ট পাবে খুব। এর চেয়ে বরং নিজেকে একটু বদলানোর চেষ্টা কর। কি পারবি না? মিম নীরব রইল। তার মা বলল, চেষ্টা কর মা। যাই হোক, এ বিয়ের সম্পর্ক তো পালন করতেই হবে, তাই না? তাহলে এমন অবহেলা করে লাভ কি? মিম এবার বুঝলো বোধহয়। মাঝে মাঝে এসব নিয়ে ভীষণ দ্বিধা দ্বন্দ্বে ভোগে সে। এসব সম্পর্কের ব্যাপারে সে একেবারেই কাঁচা। কোনো সম্পর্কে নিচু হতে এগিয়ে গেলে তা ভালো হবে তা নিয়ে জ্ঞান খানিক কম আছে তার। এসবের কারণ হয়তো তার আশেপাশের বিষাক্ত পরিবেশ। বিয়ের পর তার মাঝে এই দ্বিধাদ্বন্দ্ব ভাবটা বৃদ্ধি পেয়েছে খানিক। মাঝে মাঝে আদৃশ্যের প্রতি বিরক্তি কাজ করে, আবার মাঝে মাঝে আদৃশ্যের প্রতি খানিক ভালো লাগা কাজ করে। মিম ভেবে পায় না যে সে এমন দোদুল্যমান পরিস্থিতিতে কেন পড়ে। এটা তার মানসিকতার দোষ নাকি সময়ের দোষ। মাঝে সে ভাবে হয়তো কিছু সময় অতিবাহিত হলে সব ঠিক হয়ে যাবে, সে অভ্যস্ত হয়ে যাবে এসবের প্রতি। মিম তার মাকে বলল, আচ্ছা আম্মু, তোমার সব কথা শুনলাম, এবার আমি একটু রেস্ট নেই, ভালো লাগছে না তেমন। তার মা আর কথা বাড়ালো না, বলল, আচ্ছা, তোর যেটা ভালো মনে হয় সেটা কর। আমি যা যা বলেছি তা নিয়ে একটু সময় করে ভাবিস। আচ্ছা আম্মু, রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
মিম ফোন রেখে বারান্দা হতে রুমে চলে এলো। এতক্ষণ যাবৎ বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল সে। রুমে এসে দেখলো ফারহা তাকে কিছু বলার জন্যে প্রস্তুতি নিচ্ছে। সে জানে তার মায়ের মতোই নীতিবাক্য শোনাবে ফারহা, কিন্তু এই মুহূর্তে তার একটি কথা শোনার ধৈর্য বা ইচ্ছে কোনোটাই নেই মিমের। তাই ক্লান্তি মাখা কণ্ঠে বলল, আজকে আর না ফারহা, আমার ভালো লাগছে না, একটু ঘুমোতে দে। ফারহা দমে গেল, ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঘুমা তাহলে। মিম আর কথা বাড়ালো না, শুয়ে পড়ল। কিছুক্ষণের মাঝেই গভীর ঘুমের দেশে তলিয়ে পড়ল সে। পরের দিন ক্লাসের সবার মধ্যে মিম ও আদৃশের বিয়ের ব্যাপারে জানাজানি হয়ে গেল। আদৃশ এতে কোনো পরোয়া না করলেও মিম লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। সকলের প্রশ্ন ছিল কিভাবে দুজনের পরিচয় হলো, কিভাবে তাদের বিয়ের ব্যাপারে কথা এগোলো। প্রথম সে জবাব দিলেও পরে বিরক্ত হয়ে গেল। তার হয়ে ফারহা ছোট্ট করে কাহিনী বলে দিল উৎসুক জনতাকে। এতে মিম যেন হাঁপ ছেড়ে বাঁচল। সময় মতো সকালের ওয়ার্ডে আসলো সবাই। এখনো ক্লাস শুরু হতে আধা ঘন্টা সময় লাগলো। এজন্য অনেকে বসে গল্প করছে, অনেকে ক্যান্টিনে খেতে গিয়েছে, কিন্তু মিম ব্যস্ত আছে তার মায়ের কথাগুলো ভাবতে। কালকের কথাগুলো সে গুরুত্ব নিয়ে ভাবছে। দিন শেষে সে উপলব্ধি করতে পেরেছে ভুলটা প্রকৃতপক্ষে তারই ছিল। আজ যাই হোক, সে এখন একটা সম্পর্কে আবদ্ধ। তার দায়িত্ব সে সম্পর্ককে যথাযথ মূল্যায়ন করে পালন করা। অথচ কালকে কি করে বসল সে? মিম জানে না কাল কি কারণে এত মেজাজ খিটখিটে হয়েছিল তার। হয়তো দিনভর ক্লান্তির ফলে এমনটা হয়েছিল, বা হয়তো মুড সুইং এর ফলে এমনটা হয়েছিল। আসলে রুমে ঢোকার কয়েক মিনিটের মাঝেই আদৃশকে ফোন দিয়ে জিজ্ঞেস করা দরকার ছিল যে সে রুমে পৌঁছিয়েছে কিনা। আচ্ছা, এ কারণে কি মিম আদৃশকে সরি বলবে? বোধহয় হ্যাঁ, সরি বললেই হয়তো সে কিছুটা হালকা অনুভব করত। কিন্তু আদৃশ যদি তাকে হঠাৎ সরি বলার কারণ জিজ্ঞেস করে, তখন কি জবাব দিবে সে? মিম খানিক সময় ভাবল, কিন্তু যথাযথ উত্তর পেল না। তাতে কি হয়েছে, কিছু একটা বললেই হয়ে যাবে, কিন্তু এর পূর্বে তাকে সরি বলতে হবে। আদৃশ স্যারদের সাথে রাউন্ডে ব্যস্ত ছিল। মিম কার্ডিওলজি ডিপার্টমেন্টে গিয়ে দেখলো আদৃশ শেষের দিকে একটা বেডের কাছে দাঁড়িয়ে আছে। সে অপেক্ষা করলো। স্যাররা চলে যেতেই আদৃশের নজর মিমের উপর পড়ল। সে এই মুহূর্তে মিমকে দেখে কিঞ্চিত বিস্মিত হলো। এগিয়ে এসে মিমকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, ক্লাস নেই এখন? মিম খানিক অস্থির হয়ে পড়ল। কিভাবে কথা আরম্ভ করবে তা নিয়ে দ্বিধায় পতিত হলো। আদৃশ মিমের নীরবতা উপলব্ধি করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? মিম আর ভাবনায় সময় নষ্ট করলো না, একেবারেই বলে দিল, সরি। অকস্মাৎ মিমের জবান হতে কোনো কারণ ব্যতীত সরি শুনে ভীষণ অবাক হলো আদৃশ। ভ্রু জোড়া কঞ্চিত করে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, সরি? কি কারণে সরি? মিম এবার অস্থির হয়ে জবাব হাতড়াতে লাগলো। নত দৃষ্টি নিবদ্ধ করলো মেঝেতে, যেন মেঝেতেই লেখা আছে তার জবাব। কয়েক সেকেন্ড সময় নিয়ে চট করে জবাব দিল, কালকে রাতে ফোন না দেওয়ার জন্য। বলেই সে ওই স্থান ছেড়ে চলে এলো। পিছে আদৃশ পুরোই বেয়াক্কেল বনে গেল। কয়েক মিনিটের মাথায় কি দিয়ে কি হয়ে গেল তা বুঝে উঠতে সময় লাগলো তার। শেষে নিজেকে প্রশ্ন করলো, ও সরি বললো কেন? ওর কি কোনো দোষ ছিল? শুধুমাত্র কাল রাতে ফোন না দেওয়ার জন্য এইভাবে সরি বললো? অদ্ভুত। এদিকে মিম ওয়ার্ডে এসে শান্ত হয়ে বসলো। এক সরি বলতে যে তার জান প্রাণ ছুটে যাবে কে জানতো। এ নিয়ে নিজেই নিজেকে শুধালো, সরি বলতেই এই অবস্থা? কখনো যদি মনের কথা বলতে হয় তবে তো আমি সেখানেই পটল তুলবো। না না, আমাদের এসব হবে না। বরং সবসময় নিজেকে চুপচাপ রেখে পটল তোলার মতো পরিস্থিতিতে তো হতে বিরত থাকতে হবে। মায়ের কথা মতো ওয়ার্ড শেষে হোস্টেলে ফিরে ফ্রেশ হয়েই মিম কল দিল আদৃশকে। আদৃশ তখন মাত্র রুমে ঢুকেছে। হঠাৎ এই সময়ে মিমের কল দেখে খানিক ভ্রু কুচকালো। ভাবলো এভাবে অকস্মাৎ ফোন দেওয়ার কারণ কি। সে কল রিসিভ করলো। সাথে সাথেই ওপাশ থেকে মিম সালাম দিল। আদৃশ সালামের জবাব দিল। জিজ্ঞেস করলো, তুমি ওয়ার্ডে না? না, ওয়ার্ড শেষ হয়েছে আরও প্রায় আধ ঘন্টা আগে। আজ একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে।
ও, কি করছো তুমি? এই জিজ্ঞেস করতে করতে আদৃশ পরনের শার্ট খুলতে লাগলো। ওপাশ হতে মিম তখন জবাব দিল। বারান্দায় দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি। আপনি কি করছেন? আমি কেবল রুমে ঢুকলাম, চেঞ্জ করছি। ও সরি সরি, আমি পরে ফোন দিচ্ছি, আপনি ফ্রেশ হয়ে নিন। বলেই মিম ফোন রাখতে চাইলো, কিন্তু আদৃশ তাকে বাধা দিয়ে বলল। না, সমস্যা নেই, তোমার সাথে কথা বলে একেবারে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। তুমি রাতে খাবার খেয়েছো? এখনো খাইনি, একটু পর খাবো। ও আচ্ছা। বলে আদৃশ কয়েক সেকেন্ড সময় নিল। গতকাল রাতে সে মিমকে ফোন দেয়নি বলে বলল। গতকাল রাতে তোমাকে ফোন করা হয়নি, ভেবেছিলাম 10টার দিকে একবার কল দিয়ে কথা বলবো, কিন্তু কালকে ভীষণ ক্লান্ত ছিলাম, এই জন্য 10টার আগে ঘুমিয়ে পড়েছিলাম। আদৃশের কথা শুনে মিম স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই এক ফোন না দেওয়ার কারণে কাল তার মায়ের সাথে ছোটোখাটো একটা গ্যাঞ্জাম বেঁধে গিয়েছিল। অথচ মায়ের কথা প্রথমবারেই শুনে আদৃশকে কল দিলে হয়তো আদৃশের বিরক্তির কারণ হতো সে। মিম স্বাচ্ছন্দ্যে প্রত্যুত্তর করল। সমস্যা নেই, আমিও কালকে একটু ক্লান্ত ছিলাম। তাহলে আজ আমাকে সরি বললে কেন? ওই যে ফোন না দেওয়ার কারণে। এই কারণে আবার সরি বলতে হয়? হয়, যদি আপনি আবার এই নিয়ে মাইন্ড করেন তাহলে। আদৃশ ওপাশে হেসে উঠল, বলল। মাইন্ড করার কি আছে শুনি, তুমিও ক্লান্ত ছিলে, আমিও ক্লান্ত ছিলাম, এই কারণে ফোন নাই করা হতে পারে, এত বড় ইস্যু নাই এটা। মিম সামান্য খুশি হলো বোধহয়, উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলো। সত্যি আপনার সমস্যা নিয়ে এতে? কোনো সমস্যা নেই, তবে এটা একদিন হলে মানা যাবে, পরপর 2 দিন হলে আমি সহ্য করতে পারবো না, বলে দিলাম। মিম এপাশে মৃদু হাসলো, বলল। 2 দিন হবে না, বলে দিলাম আমি। আদৃশ ঠোঁটের কোণে মৃদু হাসির ধারা বজায় রেখে বিছানায় হেলান দিয়ে বসল, বলল। মনে থাকে যেন আদৃশের মিসেস। মিম পুনরায় হাসল। আদৃশ্যের মিসেস সম্বোধনটা শুনলে তার ভালো লাগে, খানিক হাসিও পায়। তার মনে হয় আদৃশ্যের জবানিতে এই সম্বোধনটা বেশ মানায়। আদৃশ যতবার এই নামে তাকে ডাকবে সে বোধহয় ততবারই হেসে উঠবে, অতপর চাপা লাজুক হাসি হেসে উত্তর নিবে। মিম অন্য কথায় চলে গেল, জিজ্ঞেস করল। আপনার যে আরো 2-1 দিন ছুটি ছিল, এর আগেই ডিউটি শুরু করলেন যে? আদৃশ লম্বা শ্বাস ফেলল, বলল। যেখানে বউ পাশে থাকে না সেখানে এত ছুটি নিয়ে কি লাভ বলো? শুধু বউয়ের জন্য ছুটি নেয় নাকি সবাই? মাঝে মাঝে নিজের রেস্টের জন্য ছুটি নিতে হয়। এখন তো রেস্ট নিয়ে কি হবে, একেবারে হানিমুনের সময় গিয়ে রেস্ট নেব। অকস্মাৎ হানিমুনের কথা শুনে মিম কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল, তবে এই নিয়ে সে লাজুক লতায় না মেতে মৃদু কঠোরতা নিয়ে বলল। আবার হানিমুন? আমাদের কারোর সময় আছে নাকি? ওপাশে আদৃশ ভ্রুজোড়া কুঞ্চিত করে বলল। আমরা এতটাও ব্যস্ত না যে হানিমুনে যেতে পারবো না। আপনি কি ভুলে গিয়েছেন আবার 2 মাস পর ফাইনাল প্রুফ? তো এখন কি যাচ্ছে হানিমুনে? তোমার প্রুফের পর যে ছুটি থাকবে তখন যাব। তখন কি আর সেই আমেজ থাকবে যা এখন আছে? শুধু শুধু যাওয়া হবে। আদৃশ এবার অল্প স্বল্প রেগে অভিযোগের সুরে বলল। তুমি মেয়েটা ভীষণ রোমান্টিক, কোথায় হানিমুনের কথা শুনে লজ্জায় লজ্জায় জিজ্ঞেস করবে কোথায় যাব, কত দিনের জন্য যাব, তা না করে উল্টো নিষেধ করছো। তোমার মধ্যে রোমান্টিক কথার কোনো রসকস নেই। আদৃশের এহেন অভিযোগ শুনেও যেন মিমের মনে হলো সে প্রশংসা শুনছে, বলল। আমি এমনই রসকসীন বেরং মানুষ, বেশি রং চং বেশি ঢং আমার স্যুট করে না। ওপাশে আদৃশ ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল, উদ্যমী হয়ে বলল। বুঝেছি বুঝেছি, ব্ল্যাক এর হোয়াইট আর দৃশ্যের মেসেজকে রঙের জোয়ারে ভাসাতে হবে, তোমাকে আগে গোড়া বদলাতে হবে। মিম আদৃশকে খোঁচা মেরে বলল। একজনকে বদলানো কি এতই সহজ যদি না বদলাতে পারেন আমাকে? চ্যালেঞ্জ করছো? যদি বদলাতে পারি তোমাকে? পারবেন না, বলে দিলাম। আচ্ছা, সময় আসুক, দেখা যাবে। আদৃশ আর কথা বাড়াতে পারল না, তার বাসার দরজায় কড়াঘাতের আওয়াজ পেল। মিমকে বলল। আমি রাখছি, এখন পরে কথা বলবো, হাবিব চলে এসেছে বোধ হয়। আচ্ছা, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন। বলেই ফোন রেখে দিল সে।
ফোন রেখেই লম্বা একটা শ্বাস টেনে নিল মিম। ভিতরে ভিতরে ভীষণ হালকা অনুভব করছে সে। সন্দেহ নেই আদৃশের সাথে কথা বলে বেশ ভালো বোধ করছে সে। মনের মাঝে একটু একটু খুশি অনুভূত হচ্ছে। এই অনুভূতি নিয়ে সে রুমে এসেই ডায়েরি খুলে বসল। আজ ফারহা হোস্টেলে নেই, এজন্য নিশ্চিন্তে ডায়েরি খুলে লিখতে আরম্ভ করলো সে। মানুষের তিক্ত অনুভূতি বদলাতে কি সময় লাগে, নাকি এসব ছোট ছোট খুশির মুহূর্তগুলো সেই বৃহৎ তিক্ত অনুভূতিকে তুচ্ছ মনে করে দূরে সরিয়ে রাখে? আমায় এসব ছোট ছোট কিছু সুখের মুহূর্ত শক্ত করে আঁকড়ে ধরে আছে। আমি না মানলেও এতে সন্দেহ নেই যে এই ক্ষুদ্র ক্ষুদ্র কথোপকথন অনুভূতি আমার মাঝে ভালো লাগা বাড়ায়। প্রথম প্রথম ভেবেছিলাম আমি বোধহয় একদমই মানিয়ে নিতে পারবো না এ বিয়েতে। হয়তো রোজ আমাদের ঝগড়া হবে, কোনো কারণে মনোমালিন্য হবে, অতীতের ঘটনাগুলো স্মৃতিতে আসবে। অথচ আমার এই ভীষণ অদ্ভুত মন আমার অনুমানকে দুমড়ে মুচড়ে দিয়ে সবকিছু মানিয়ে নিতে শুরু করেছে। হ্যাঁ, গতকাল অবশ্য মেজাজটা ভালো ছিল না। মুড সুইং এর ফাঁদে পড়ে মেজাজ বিগড়ে গিয়েছিল। মাঝে মাঝে এমন মুড সুইং অবশ্য মেনে নেওয়া যায়, কিন্তু এই মুডকে পাশ কাটিয়ে দেখলে আমি দেখি নিজের মাঝে ক্ষুদ্র কিছু পরিবর্তন। এটা ঠিক যে সময় খুব একটা যায়নি, হাতে গুনে 3 থেকে 4 দিন। আমি বুঝতে পারছি বোধ হয় এই বেরং আমি হয়তো খুব দ্রুতই বদলে যাব। নিজেকে আজ বুঝিয়েছি, বিয়ে যেহেতু হয়েছে সেহেতু তা মেনে নিতেই হবে। আজ হোক বা কাল হোক, তাহলে আজই কেন নয়? আমি দেখছি আদৃশ নিজের পক্ষ থেকে সম্পূর্ণ এফোর্ট দিচ্ছেন, তাহলে এতে আমারও কিছুটা এফোর্ট দেওয়া উচিত। তবেই তো ভালো কিছু হবে। আমি চেষ্টা করছি, হয়তোবা খানিক সময় লাগবে, তবে আমি জানি আমাদের এই সম্পর্কে আমাদের দুপক্ষ হতে প্রয়াস চালালে এক সময় আমাদের সুখের সংসার হবে। এ বিষয়ে অবশ্য আদৃশকে কিছু বলা যাবে না। যা করব চুপি চুপি করবো, আমি একদম চুপি চুপি। 2 দিন বাদে মিম দুপুরে আদৃশের মাকে কল দিল। একমাত্র ছেলের বউয়ের ফোন পেয়ে খুশিতে আটখানা হলেন আসমা বেগম। মিমকে জিজ্ঞেস করলেন, কেমন আছো বৌমা? মিম সৌজন্যের সহিত জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি মা, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এভাবে তাদের মাঝে কথা এগুলো। এক পর্যায়ে আসমা বেগম জিজ্ঞেস করলেন, তাহলে বাসা দেখতে কখন যাচ্ছ মা? মিম আসমা বেগমের প্রশ্ন শুনে খানিক অবাক হলো। জিজ্ঞেস করলো, বাসা দেখা মানে বুঝলাম না মা। জানো না, আদৃশ বলল আজ সন্ধ্যায় তোমাকে নিয়ে নতুন বাসা দেখতে যাবে। না মা, এই ব্যাপারে উনি তো আমাকে কিছু বলেনি। ও, হয়তো কাজের চাপে বলতে পারেনি। আমাকে কাল রাতে একবার বলেছিল। আমি এ ব্যাপারে কিছু জানি না, আদৃশ হয়তো পরে বলবেন আমাকে। হ্যাঁ, বলতে পারে। জানো বৌমা, আমার শুধু মন চাইছে তোমাকে যত দ্রুত পারি বাড়িতে নিয়ে আসি। একবার ভাবলাম কোনো এক শুক্রবারে আদ্রিককে বলবো তোমাকে নিয়ে আসতে, কিন্তু পরে তোমার শ্বশুর বলল এভাবে না নিয়ে একেবারে বড়সড় আয়োজন করে আনবো তোমায়, সেটা ভালো হবে। ওপাশে মিম মৃদু হাসল। এভাবে খানিক সময় কথাবার্তা চলল দুজনের মাঝে। পরে আসমা বেগম ফোন রেখে দিলেন। এরপর মিম ফোন করলো আদৃশকে। আদৃশ কল রিসিভ করে ব্যস্ত কণ্ঠে বলল, হ্যাঁ বলো। মিম নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, ব্যস্ত আপনি? কোনো দরকার ছিল তোমার? বলতে পারো। দরকার ছিল না ঠিক, মা বলল আপনি বলে আজ বাসা দেখতে যাবেন। আদৃশ এক রোগীর রিপোর্ট দেখছিল তখন। রিপোর্ট দেখা বাদ দিয়ে বলল, আবার তোমাকে বলে দিয়েছে? হ্যাঁ, কেবলই কথা হলো ওনার সাথে। ইস, ভাবলাম সন্ধ্যায় তোমাকে ঘুরতে নিয়ে গিয়ে একটা সারপ্রাইজ দিয়ে বলবো এটা। তার আর হলো কই। আজ প্ল্যান করেছিলাম বাসা দেখতে যাব, সন্ধ্যায় রেডি থেকো। মিম ছোট্ট করে প্রত্যুত্তর দিল। আচ্ছা। সন্ধ্যায় আদৃশ মিম বের হলো। আদৃশের সাথে দেখা হওয়ার পরপরই সে জিজ্ঞেস করলো, এখনই বাসা দেখছেন কেন? আরো 2-3 মাস সময় আছে। আদৃশ মৃদু হেসে বলল, এখন দেখলে এখনই বাসা পেয়ে যাবো নাকি? ভালো বাসা খুঁজতেও তো একটা সময় লাগে। আমি অবশ্য একটা দেখেছি, পছন্দ হয়নি, বেশ ছোট। এখন যে বাসাটা দেখতে যাব সেটা এক সিনিয়র ভাই খুঁজে দিয়েছে, বললো ভালোবাসে এটা, চলো দেখে আসি। আদৃশ মিম বাইকে উঠল। আজ মিম আদৃশকে শক্ত করে ধরতে ইতস্তত বোধ করল না।
উল্টে স্বেচ্ছায় সে আদৃশকে ধরল। যদিও খানিক লজ্জা পাচ্ছিল সে, তবে সে লাজুক ভাব পাশ কাটিয়ে আদৃশকে ধরল। ওদিকে আদৃশ মিমের অগ্রসরমান আচরণে মুচকি হাসল। খুশি হলো সে, তবে কিছু বলল না। আদৃশ ও মিম বাসা দেখতে চলে এলো। তৃতীয় তলার 2 রুমের একটা বাসা। আয়তনে যে খুব বড় তা নয়, তবে নতুন দম্পতির বসবাসের জন্য আদর্শ বাসা। মিম ঘুরে ঘুরে দেখছে, সাথে আদৃশ ও তার পিছু পিছু দেখছে। বাসার একমাত্র ব্যালকনিতে এসে আদৃশ বলল, এখানে দুটো চেয়ার রাখবো আর কিছু হ্যাঙ্গিং প্ল্যান্ট রাখবো। মিম আগ্রহী হয়ে বলল, আমি কয়টা ফুল গাছও রাখবো। আর আমার মনে হয় চেয়ার না রেখে একটা ম্যাট রাখলে ভালো হবে, নিচে বসে চা খাওয়া যাবে। আদৃশ মিমের আগ্রহ দেখে ভীষণ খুশি হলো। আড়ালে মুচকি হাসলো সে। মিম পুনরায় বলল, ব্যালকনির দরজায় একটা উইন্ডো কায়েম রাখবো, সারাদিন হালকা টুংটাং শব্দ শোনা যাবে, মনটা ভালো থাকবে। আচ্ছা চলো রুমগুলো দেখি। মেইন বেডরুমে এসে আদৃশ বলল, একটা খাট বানাতে হবে বুঝলে। আমি মেসে তো সিঙ্গেল খাটে ঘুমাই, আমাদের খাটটা রাখবো জানলার কাছে, একদম মাঝ বরাবর। জানলা একটা সুন্দর পর্দা দিতে হবে, সাথে একটা ড্রেসিং টেবিলও বানাতে হবে, আলমারিও বানাতে হবে। এতক্ষণ যাবৎ বেশ হাসি খুশি ছিল মিম, কিন্তু নতুন নতুন সংসারে এত কিছু বানাতে হবে দেখে খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেল সে। খানিক ইতস্ততার সহায়তায় বলল, একটা কাজ করি, আলমারি আরো পরে বানাই। আপনারও সিঙ্গেল আলমারি আছে, আমারও সিঙ্গেল আলমারি আছে, শুধু শুধু এমন আলমারি বানানোর অতিরিক্ত খরচ, তার থেকে এমনই থাক। মিমের প্রস্তাবে যুক্তি পেল আদৃশ, তার সাথে সহমত পোষণ করলো। বলল, হ্যাঁ ঠিক বলেছ, পরে আলমারি বানানো যাবে, তাহলে কিন্তু অন্যান্যগুলো বানাতে হবে। হ্যাঁ। পুরো বাসা দেখা শেষ হলে মিম যখন ভাড়ার কথা জিজ্ঞেস করলো, তখন তার মুখ চুপসে গেল। কেননা ভাড়া খানিকটা বেশিই মনে হলো তার কাছে। আদৃশের যে বেতন, তাতে এই বাসা নিয়ে থাকা খানিকটা কষ্ট হয়ে যাবে। সে আর কথা বাড়ালো না, মন খারাপ হয়ে আছে তার। আদৃশ বোধহয় বুঝতে পেল তার মনের কথা। বাসা হতে বের হয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, ভাড়া পছন্দ হয়নি তাই তো? মিম চট করে তাকালো আদৃশের দিকে, কিঞ্চিত বিস্মিত কণ্ঠে বলল, আপনি বুঝলেন কি করে? আদৃশ মৃদু হেসে বলল, তোমার কণ্ঠ শুনেই বুঝতে পেরেছি। ভাড়া নিয়ে চিন্তা করো না, আমি ম্যানেজ করে দেবো। মিমের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। জিজ্ঞেস করলো, কিভাবে ম্যানেজ করবেন? এই বেতনে এত কিছু কি করে সম্ভব? সবই সম্ভব, আমার ব্যাংকে টাকা আছে, দরকার হলে আব্বার কাছ থেকে কিছু টাকা ধার নেবো। মিম বোধ হয় ভরসা পেল, তবুও বলল, কষ্ট হয়ে যাবে না? কষ্ট হবে কেন? এক সিনিয়র ভাইয়ের সাথে কথা হয়েছে, একটা ক্লিনিকে সপ্তাহে 3 দিন ডিউটি করব, সেখান থেকেও টাকা আসবে, সো টেনশনের কিছু নেই। আবার ক্লিনিক? আপনার উপর খুব চাপ পড়ে যাবে কাজের। সপ্তাহে 3 দিন কিছু মনে হবে না। তুমি আপাতত পরীক্ষা চিন্তা করো, পাশাপাশি টুকটাক ঘর সাজানো গোছানোর আইডিয়া নাও, পড়ালেখার ক্ষতি না করে। মিমের মনটা খানিক ভালো হলো। নিকাবের আড়ালে মৃদু হাসল সে। আকাশে মস্ত বড় এক চাঁদ উঠেছে। থেকে থেকে মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে চাঁদটি। আবারও মেঘ সরে গিয়ে চাঁদ উঁকি দিচ্ছে। আদৃশ ও মিম দুজনে পাশাপাশি হাঁটছে। রাস্তার ভিতরের দিকে মিমকে দিয়ে হাঁটছে সে। নির্জন নীরব রাস্তায় জ্যোৎস্নার আলোয় হাঁটছে তারা। দুজনের মাঝে কোনো কথা হচ্ছে না। দুজনের নীরবতাকে বেছে নিয়েছে। এক পর্যায়ে আদৃশ আর চোখে মিমকে দেখল। মিম আনমনে হাঁটছে, মাঝে মাঝে দৃষ্টি তুলে চাঁদের পানে চাইছে। আদৃশের এই পর্যায়ে মন চাইল মিমের হাতে হাত রেখে এই নির্জন রাস্তায় হাঁটতে, কিন্তু কি মনে করে সে ইচ্ছে চাপা দিল সে। তবে কিছু দূর যাবার পর তার আর তর সইল না। সে পকেট হতে হাত বের করে মিমের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল জড়ালো। অকস্মাৎ আদৃশের স্পর্শ পেয়ে চমকে উঠল মিম। এক নজর আদৃশের দিকে চাইল। আদৃশ সম্মুখে চেয়ে হাঁটছে। ভাবখানা সে এমন ধরে রেখেছে যে এই হাতে হাত মেলানো ব্যাপারটা সম্পূর্ণরূপে তার অজান্তে ঘটেছে। মিম আদৃশের এহেন কাণ্ডে ঈষৎ হাসল। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে মিম আদৃশকে জিজ্ঞেস করলো, মা বাবা এত টাকার বাসা ভাড়া নিয়ে কিছু বলবে না? না, তারা কি বলবে? তারা চায় তাদের ছেলে বউ যেন সুখে শান্তিতে বসবাস করে, কিন্তু তাদের চাওয়া, এর চেয়ে বেশি আর কি চাইবে তারা?
মিম প্রত্যুত্তর জানালো না। আদৃশ্য আর কথা বাড়ালো না, তবে খানিক বাদে দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে তৃপ্ত কণ্ঠে বলল, আমাদের ছোট্ট একটা সংসার হবে মিশমিশ, দুজনের ছোট্ট একটা সুন্দর সংসার, টোনাটুনির সংসার। রাতে বাইরে থেকে খাওয়া দাওয়া শেষ করে আদৃশ মিমকে হোস্টেলে পৌঁছে দিয়ে গেল। হোস্টেলে প্রবেশের পূর্বে মিমকে জিজ্ঞেস করলো, বাসাটা কি পছন্দ হয়েছে? মিমের বাসাটা পছন্দ হলেও ভাড়ার ব্যাপারে চিন্তা করে ভাবলো জবাবে না বলবে, কিন্তু তার জবাব দেওয়ার পূর্বেই আদৃশ বলল, ভাড়ার ব্যাপারটা মাথা থেকে ছেড়ে ফেলো, এত আমরিও কিছু না ওটা, শুধু বলো বাসা পছন্দ হয়েছে কিনা। মিম খানিক রয়ে শুয়ে অনিশ্চিত কণ্ঠে বলল, পছন্দ তো হয়েছে, কিন্তু আদৃশ তৎক্ষণাৎ তাকে মাঝপথে থামিয়ে বলল, কোনো কিন্তু নয়, তোমার পছন্দ হয়েছে এটাই চলবে আমার জন্য। আমি ভাইকে বলে রাখবো, উনি যেন ওনার চাচার সাথে কথা বলে রাখে এই ব্যাপারে। উনি সেই সিনিয়র ভাইয়ের চাচা ছিল? হ্যাঁ, এই জন্য একটু সুবিধা হয়েছে কি 3 মাস পরেও বাসায় উঠলে সমস্যা করবে না। সাধারণত কেউ 3 মাসের জন্য বাসায় খালি রাখে না, কিন্তু ভাই আমাকে খুব ভালো চেনে, অনেক স্নেহ করে, ওনাকে বললে উনি দেখে নেবে বিষয়টা। মিমের দুশ্চিন্তা কমলো কিছুটা, খুশি হলো সে। আদৃশ পুনরায় বলল, প্রথম খরচাপাতি আমি একাই টানতে পারবো, এরপর তো তুমিও কিছুটা কন্ট্রিবিউট করবে। হ্যাঁ, ইন্টারনে যেই টাকা পাবো তাতে বাসায় কিছু পাঠাবো আর নিজেদের জন্য কিছু রাখবো। আর তার 1 বছর পরেই ইনশাল্লাহ আমিও চাকরি করব। তখন দুজনের সমান তালে সংসার চালাতে পারবো। আমাদের দুজনের সংসারে কিছু আপনি দিলেন, কিছু আমি দিলাম, এভাবে করেই এগোবে আমাদের নতুন সংসার। মিমের প্রস্তাবিত কথাগুলো ভীষণ ভালো লাগলো আদৃশের। সে আদুরে গলায় বলল, তোমার মুখে আমাদের সংসার শব্দটা শুনে ভীষণ ভালো লাগছে মিশমিশ। অপেক্ষায় আছে সেই দিনটার, যেদিন আমরা আমাদের ওই ব্যালকনিতে বসে একে অপরের হাতে হাত রেখে গল্প করবো, শেষ বিকেলে রোদে তৃপ্তি সহকারে চা খাবো। দ্রুত পরীক্ষাটা শেষ করো মিশমিশ, আমার তর্স হয়েছে না, তোমায় নিয়ে সংসার বাঁধার প্রবল ইচ্ছে আমায় রোজ কুড়ে কুড়ে খাচ্ছে। আদৃশের কণ্ঠে অধৈর্যের ছোঁয়া পেল মিম। আদৃশের এরূপ ব্যাকুলতা তাকে ভীষণ আনন্দ দিল। এর কারণ কি সে নিজেও জানে, তবে আদৃশকে এভাবে তীব্র ইচ্ছে পোষণ করতে দেখে সে মনে মনে বলল, পছন্দের জিনিস পেতে একটু ধৈর্য ধরতে হবে, বলে না সবুরে মেওয়া মিলে। মিম মুচকি হেসে চলে এলো হোস্টেলের ভিতরে। পিছিয়ে আদৃশের ভীষণ ইচ্ছে হলো মিমকে এখনই তুলে নিয়ে চলে যেতে, কিন্তু পরিস্থিতির চাপে পারল না সে। শেষমেশ একরাশ দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে চলে এলো সে। আদৃশ্য মিমের বিয়ের প্রায় 1 সপ্তাহ শেষ। ইতিমধ্যেই দুজনে একে অপরের সাথে নিজেকে মানিয়ে নিতে শুরু করেছে। বিশেষত মিম, তার পক্ষে আদৃশকে মেনে নেওয়া খানিক কষ্টসাধ্য ছিল বটে, তবে আদৃশের বেলায় এমনটা হয়নি। যদিও তারা একে অপরের থেকে দূরে আছে, তবুও তাদের মাঝে ধীরে ধীরে সামান্য বোঝাপড়া ভালো লাগা তৈরি হচ্ছে। আর এই ভালো লাগাই তাদের মাঝে ভালোবাসার সম্পর্কের সূত্রপাত ঘটাচ্ছে। মাঝে মাঝে মিমের বোধ হচ্ছে সে বুঝি প্রেম করছে, বোধ হচ্ছে সে সদ্য কৈশোরে পা দেওয়া এক কিশোরী যে নব্য প্রেমের স্বাদ নিচ্ছে। কিন্তু এই প্রেমের স্বাদ সে নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে একটু একটু করে নিচ্ছে, যেন পুরোপুরি প্রেম ছোঁয়ার চেষ্টা করলেই তা হারিয়ে যাবে। এই প্রেম ভালোবাসায় নিজেকে জড়িয়ে নিতে নিতে তারা সংসারে মনোযোগী হচ্ছে। সন্দেহ নেই দুজনারই দুজনের প্রতি অনুভূতি তৈরি হচ্ছে। সেই অনুভূতি দায়িত্বের, সে অনুভূতি প্রথম প্রেমের। আদৃশের মনে এই অনুভূতির স্ফুলিঙ্গ ঘটেছিল সর্বপ্রথম যখন সে মিমকে সরাসরি দেখেছিল। তবে সে এই অনুভূতিকে এখনই সম্পূর্ণরূপে জাহির করতে নারাজ। তার ইচ্ছে মিমের পক্ষ হতে যখনই তার প্রতি কোনো আকর্ষণের সূচনা ঘটবে, দেখবে সে তখনই আগ বাড়িয়ে ধীরে ধীরে মিমের প্রতি নিজের অনুভূতির জানান দিবে। এখন অবশ্য সে সদ্য বিবাহিত দম্পতির আচরণ কেমন হয় সেটাই মিমের সম্মুখে প্রকাশ করছে। মিম রুমে এসে দেখলে ফারহা নেই, সম্ভবত বাসায় চলে গিয়েছে সে। মেয়েটা আজকাল হোস্টেলে থাকতেই চায় না, পরীক্ষার আগে এসে বাসায় বেশি থাকে সে। মিম ভেবেছিল আজ ফারহাকে সব কাহিনী বলবে, কিন্তু ফারহাই তো রুমে নেই। মিম ফ্রেশ হয়ে ডায়েরি নিয়ে বসলো, লিখতে আরম্ভ করলো। সংসার শব্দটা 4টা অক্ষরের, কিন্তু এর ভারত তো বিশাল। সংসার মানেই প্রথমত যা মাথায় আসে তা হলো দায়িত্ব। আমি সব সময় বড় রকমের দায়িত্ব নিতে ভয় পাই, আর এখন সেই আমি সংসারের দায়িত্ব নিব।
সেটাও আবার নিজের। আমার নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কখনো এভাবে সংসার নিয়ে স্বপ্ন দেখিনি, কখনো নিজের সংসার গোছানোর কথা ভাবিনি। অথচ আজ আচমকা আদ্রিস আমায় বললেন চলো বাসা দেখি। ওখানে যাওয়ার পর আমার অনুভূতিগুলো কেমন যেন জট পাকিয়ে আসছিল। অদ্ভুত লাগছিল সবকিছু। আদ্রিসের সাথে যে প্ল্যান করেছিলাম তাতেও আমার মাঝে অদ্ভুত এক সুখের অনুভূতি অনুভব করেছিলাম। তখন মনে হচ্ছিল হ্যাঁ, এসব একান্তই আমার নিজের। আমার পাশাপাশি হাঁটতে থাকা মানুষটাও আমার, তার সাথে গড়ে ওঠার সম্পর্কের বাসস্থানটাও আমার। আজ আদ্রিস যখন আমার হাতে হাত মিলিয়েছিল তখন অদ্ভুত এক শিহরণ বয়ে গিয়েছিল সমস্ত শরীরে। কয়েক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম আমি। স্বামীর নিকট হতে প্রেমের ছোঁয়া বুঝি এমনই হয়। সকালের ওয়ার্ড শেষ হতে না হতেই আদ্রিস মিমকে কল করলো। তুমি কোথায় এখন? ওয়ার্ডে। এই কার্ডিওলজিতে আসো তো, একজনের সাথে দেখা করাবো। মিম ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কার সাথে দেখা করাবেন? হ্যাঁ আসো তো, আছে একজন যে তোমার সাথে দেখা করার জন্য বসে আছে। মিম আর কথা বাড়ালো না। ফারহাকে চলে যেতে বলে সে কার্ডিওলজি মেইল ওয়ার্ডে চলে গেল। গিয়ে দেখলো আদ্রিস বসে আছে। তাকে দেখে আদ্রিস উঠে এলো। মিম জিজ্ঞেস করলো, কার সাথে দেখা করাবেন? আদ্রিস ইশারায় মাঝের দিকে এক বয়স বৃদ্ধকে দেখালো। বলল, ওই যে দেখছো না, ওই চাচাকে তোমার সাথে দেখা করাবো। একথা শুনে মিমের দৃষ্টিতে প্রশ্ন খেলা করলো। তবুও সে আদ্রিসের সাথে এগিয়ে গেল মাঝের দিকের বেডে। সেখানে যাওয়া মাত্রই বুড়ো বৃদ্ধা আদ্রিসকে দেখে সৌজন্যমূলক কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন আছো বাজান? আদ্রিস এক গাল হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচার কি খবর? তোমার চাচার খবর তো ভালাই। কালই রাতে একটু বুক ব্যথা করতেছিল, পরে অবশ্য ওষুধ খাইয়া ঠিক হইয়া গেছে। এই বলে বৃদ্ধা মিমের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, এইটা কে? আদ্রিস মিমের দিকে কয়েক সেকেন্ড চেয়ে পরে নিজের দিকে মিমকে খানিক টেনে নিয়ে এলো। বলল, আবার বউয়ের সাথে দেখা করতে চেয়েছিলেন আপনারা? এই যে আমার বউ। বৃদ্ধর মুখখানা খুশিতে চকচক করে উঠল। ঈষৎ বিস্ময়ের সুরে বলল, ওম্মা, তোমার বউ ডাক্তার? সে এখনো ডাক্তার হয়নি যাচ্ছে, আর কয়েক মাসের মধ্যে ডাক্তার হয়ে যাবে। ইতিমধ্যে মিম সেই বৃদ্ধাকে সালাম দিল। বৃদ্ধা সালামের জবাব দিয়ে মাথায় স্নেহের হাত বুলিয়ে বলল, কি সুন্দর মাইয়াডা, চোখখানা কি সুন্দর। ইতিমধ্যেই বয়স বৃদ্ধা লোকটিও উঠে গিয়েছে। দৃষ্টি মেলেই আদ্রিসকে দেখে তার ঠোঁটের কোণে বিস্তৃত হাসির রেখা ফুটে উঠল। স্নেহমাখা কণ্ঠে আদ্রিসকে বলল, আইসা বাজান, সকাল থেকে তোমাকে দেখবার জন্য বসে আছিলাম, তারপর ঘুমাইয়া গেছি। আদ্রিস একগাল হেসে বলল, আমিও এসে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই আর ডাকিনি। ওষুধ খাচ্ছেন ঠিক মতো? হ্যাঁ বাজান, তোমার কথা মতো সব ওষুধ একদম ঠিকঠাক খাইতেছি, এখন আমি একদম সুস্থ। কিন্তু চাচি যে বললো আপনার বুকে ব্যথা। ওইসব একটু একটু থাকি। তাই এটা কে? বলেই বয়সবৃদ্ধ মিমের দিকে ইশারা করলো। আদ্রিস বলল, আমার বউ। আপনার ওকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিলেন না, সেই জন্য নিয়ে এলাম। আদ্রিসের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি যে তার বউ জানার পর বয়োবৃদ্ধা ভীষণ খুশি হলেন। ওতলা হয়ে বললেন, হ্যাঁ মা, বসো বসো, এই যে আমার সামনে বসো। মিম বসলো। বয়সবৃদ্ধা তখন মিমের মাথায় স্নেহমাখা হাত বুলিয়ে বলল, তোমারে দেখার জন্য ডাক্তার বাজানরে বলছিলাম, বুঝলা? তোমার জামাই ডাক্তারে ফার্স্ট ক্লাস, এত খেয়াল রাখছে, আমার মনে হয়েছিল প্রথম দিনে আমার বুকের ব্যথা শেষ। এবার বৃদ্ধাও চোখ দিলেন তার স্বামীর সাথে। বললেন, তোমার জামাইডা এত ভালো কি যে বলমু, মন চাইতেছিল আমার মাইয়ার জামাই কইরা নিয়ে যায়। তুমি অনেক ভাগ্যবান মা, দোয়া করি সারা জীবন তোমরা সুখে থাকো। মিম দুজনের শুনে নিকাবের আড়ালে লাজুক হাসলো। ওদিকে আদ্রিস নিজের এত প্রশংসার জোয়ারে যেন ভেসেই গেল। বৃদ্ধ আর বৃদ্ধা মিমের সাথে আরো বেশ কিছুক্ষণ কথা বলল। নিজেদের জন্য আনা কিছু খাবার স্নেহে তাকে দিল। তাদের দুজনের স্নেহে মিম ভীষণ অভিভূত হলো। এভাবে কোনো রোগী রোগ সেরে যাওয়ার পর মন থেকে যখন দোয়া করে তখনকার অনুভূতিটা সত্যিই অতুলনীয়। মিম বেরিয়ে গেল ওয়ার্ড হতে। আদৃশ্য এলো তার সাথে। মিম জিজ্ঞেস করলো, রোগীদের সাথে বেশ ভালোই ভাব জমাতে পারেন দেখছি। আদ্রিস সগর্বে বলল, এটা একটা গুণ, বুঝলে, সবার মাঝে থাকে না, এজন্য অনেক রোগী আমাকে খুব ভালোবাসে।
মিম শেষোক্ত কথাটি শুনে সন্দেহের সুরে জিজ্ঞেস করলো। মেয়ে রোগীরাও? আদ্রি সেই প্রত্যুত্তরের জন্য প্রস্তুত ছিল না। মিমকে একবার আর চোখে দেখে তাকে খানিক বাজিয়ে নেওয়ার জন্যে বলল, হ্যাঁ, মেয়েরও গিয়েরাও। মিম তৎক্ষণাৎ মাঝপথে দাঁড়িয়ে গেল। পাশ হতে আদৃশ্যের মুখোমুখি দাঁড়িয়ে ঈষৎ রাগত স্বরে বলল, আপনি তো মানুষটা ভীষণ খারাপ। আপনাকে তো ভালো ভাবতাম আমি। মিমের এরূপ দেখে আদৃশ ভ্রু উঁচিয়ে খানিক সময় তার দিকে চেয়ে রইল। অতপর ফিক করে হেসে ভ্রু ছোড়ায় ঢেউ তুলে বলল, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি কোথা থেকে। মিম কিছু বলতে চাইছিল, কিন্তু পরক্ষণেই আদৃশ্যের টিপ্পনি কাটা দেখে চুপ করে রইল সে। দৃষ্টি এদিক ওদিক দিয়ে এলোমেলো তাকালো। আদৃশ্যের হাসি যেন থামছেই না। সে হাসতে হাসতেই বলল, বুড়ো চাচিদের দেখেও যদি এত জেলাস হও, ওফ কি আর বলবো। তোমার কি মনে হয় কার্ডিওলজিতে ইয়ং ফিমেল পেশেন্ট আসে? তবে হাতে গোনা কিছু। মোস্ট অফ দ্য পেশেন্ট মিডল এজড বা ওল্ড এজের হয়। আদৃশ্যের একথা শুনে মিমের নিজের মাথায় নিজেরই বাড়ি মারতে মন চাইল। আরে সে তো ভেবে দেখেনি কার্ডিওলজিতে অল্প বয়সী মেয়েরা আসে না বললেই চলে, অথচ সে কি ভেবে বসেছিল। ইস, শুধু শুধু আদৃশ্যের সামনে তার মান সম্মান ডুবল। মাঝে মাঝে সে কিছু পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণে রাখতেই ভুলে যায়। না জানি ভবিষ্যতে কোনো এক কাণ্ড ঘটিয়ে ফেলবে সে। হঠাৎ আদৃশকে দেখার তীব্র ইচ্ছে চেপে বসলো মিমের মনে, তবে ছবিতে নয়, বাস্তবে। কিন্তু এই ইচ্ছে আদৃশ্যের নিকট বলার সাহস তার হলো না। মূলত আদৃশ্যের সামনে নিজের একটা ভাব বজায় রাখতে সেই ইচ্ছে বিসর্জন দিতেও রাজি মিম, যদিও তার মনটা এ কারণে বেশ অস্থির হয়ে উঠল। শেষ বেশ নিজের সাথে লড়াইয়ে পরাজিত হয়ে আদৃশকে কল দিল মিম। আদৃশ প্রায় সাথে সাথেই কল রিসিভ করলো। তোমাকেই কল দিতে চাইছিলাম। মিমও বলল, আমিও অনেকক্ষণ যাবৎ ভাবছিলাম কল দিব আপনাকে। বাহ, এই না হলে কাপল থিংস। মিম খানিক হাসলো, বলল, খাওয়া দাওয়া শেষ আপনার? এখনো না। কখন খাবেন? আর কোথায় এখন? মেসে? না, তোমার হোস্টেলের সামনে। আদৃশ্যের সাথে কথা বলতে বলতে পানি খাচ্ছিল মিম। অকস্মাৎ আদৃশ্যের এহেন কথায় বিষম খেল সে। বার কয়েক কাশি দিয়ে গলা পরিষ্কার করলো। অতপর কণ্ঠে আকাশসম বিস্ময় নিয়ে বলল, এই রাত 12টায় আমার হোস্টেলের সামনে আপনি? মিমের কাজ কারবারে আদৃশ যেন হেসেই কুল পেল না। ওপাশে ঠোঁট টিপে হেসে বলল, জি হ্যাঁ মিসেস। মিমের এখনো বিশ্বাস হচ্ছে না, তাই তো অবিশ্বাস্য কণ্ঠে বলল, সিরিয়াসলি বলছেন? মজা করছেন না তো? আদৃশ এবার গম্ভীর হওয়ার ভান করে বলল, জি ম্যাডাম। এখন হোস্টেলের সামনে এসেছেন কেন? আপনার সাথে তো দেখা করাও সম্ভব না। সম্ভব, ইচ্ছে থাকলে সবই সম্ভব। কি করে সম্ভব? এই রাতে দারোয়ান মামা কি দরজা খুলবে? দারুণ মামাকে দরজা খুলতে কে বলেছে? দরজা খোলা ছাড়াও তোমাকে দেখতে পাবো আমি। মিম এবার ধরেই নিল আদৃশ গম্ভীর একটা ভাব করে মজা নিচ্ছে তার সাথে। সেও এবার মজা নিতে শুরু করলো। আচ্ছা, আপনার চোখের এত পাওয়ার, দরজা খোলা ছাড়া আরো আমাকে দেখতে পাবেন, তা কি করে শুনি? আদৃশ ঠোঁট টিপে বলল, কেন, আমার কথা বিশ্বাস হয় না? বিশ্বাসযোগ্য কিছু বলেননি আপনি। আহা, এত অবিশ্বাস কেন? এবার জলদি ব্যালকনিতে এসো তো। ব্যালকনিতে কেন? আসো তো আগে। মিম রুম ছেড়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তৎক্ষণাৎ আদৃশ বলল, এই যে এবার তোমাকে দেখতে পারছি, দরজা খোলা ছাড়াই দেখতে পারছি তোমাকে। মিম বিস্মিত হলো। তার দৃষ্টিচোরা 5 তলার ব্যালকনি পেরিয়ে সম্মুখের এলাকায় আদৃশকে খুঁজতে লাগলো, কিন্তু আশপাশ খোঁজার পরও তার দৃষ্টি স্থির হলো না। শেষমেশ আদৃশ বলল, চারপাশে না দেখি একদম তোমার বরাবর তাকাও, একজন জলজয়ন্ত মানুষকে দেখতে পারবে। হ্যাঁ, এবার আদৃশের দেখা পেল মিম। তার একদম বরাবর একটা রাস্তায় দাঁড়িয়ে আছে আদৃশ। ল্যাম্পপোস্টের আলোয় আদৃশের চেহারাখানা আধ স্পষ্ট দেখা যাচ্ছে। তার চেহারা দেখে মিমের মনটা যেন শীতল হলো, শান্ত হলো তার ভিতরটা। অস্থিরতা কমলো। অধর কোণে ফুটে উঠল এক টুকরো মিষ্টি হাসি। আদৃশ বলল, তোমার হাসি দেখার অধিকার কি নেই? একটু ব্যালকনির লাইটটা অন করে দাও তো। মিম খানিক চমকিত হলো, জিজ্ঞেস করলো, জানলেন কি করে আমি হাসছি?
আদৃশ এহেন প্রশ্নে মুচকি হেসে বলল, জেনেছি একভাবে। এবার তুমি লাইটটা জ্বালিয়ে দিয়ে আসো। আমাকে তো তুমি দেখতে পাচ্ছ, কিন্তু তোমাকে দেখতে পারছি না আমি। মিম আর কথা বাড়ালো না, রুমে গিয়ে ব্যালকনির লাইটটা জ্বালিয়ে দিয়ে আসলো। হলদে পাতির আলোয় খানিক অস্পষ্ট মুখখানা দেখতে পেল আদৃশ। এতেই যেন সে রাজ্যের সুখ খুঁজে পেল। এই মেয়েটাকে সরাসরি দেখার জন্যেই রাত 12টায় এই রাস্তায় চলে এলো সে। প্রিয়জনকে চোখের দেখায় যে বড্ড শান্তি রয়েছে, তা একমাত্র তীব্র অস্থিরতায় থাকা তৃষ্ণার্ত প্রেমিকই উপলব্ধি করতে পারবে। মিম জিজ্ঞেস করলো, এত কষ্ট করে এই রাস্তায় আসলেন কেন? ফোনেও তো কথা বলতে পারতেন। আদৃশ তখনও মিমকে দেখতে ব্যস্ত। তার তৃষ্ণা যেন মিটছে না। সে দেওয়ালে হেলান দিয়ে নীরবে মিমকে দেখছে, যদিও অস্পষ্ট দেখা যাচ্ছে, তবুও এতেই যেন শান্তি রয়েছে। মিম তার নিরাপত্তা উপলব্ধি করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কিছু জিজ্ঞেস করছি। আদৃশ তৎক্ষণাৎ ঠোঁটের আগায় আঙ্গুল রেখে মিমকে থামালো, বলল, কথা বলো না তো, একটু দেখতে দাও ব্যালকনিতে দাঁড়িয়ে থাকো ওই মেয়েটিকে। মিম হাসলো, বলল, নিচ থেকে এই মেয়েটিকে কি আদৌ দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, যেটুকু দেখা যাচ্ছে তাতে আমার মন জোড়াচ্ছে। মিম মৃদু হাসলো। আদৃশের কথাগুলো তার ভীষণ ভালো লাগে। বিয়ের পর আদৃশের এই কথাগুলোই তাকে নতুন অনুভূতিতে ধাবিত করেছে। তার মানে আদৃশের জন্য জায়গা করে নিতে সাহায্য করেছে। সাথে আদৃশের ছোটোখাটো পাগলামিগুলো তো আছেই। বেশ খানিক সময় দুজনার মাঝে নিরাপত্তা বিরাজ করলো। দুজন দুজনাকে মন ভরে দেখছে। মিম দেখছে অদূরে ল্যাম্পপোস্টের ছায়ায় দাঁড়িয়ে থাকা ছেলেটিকে। আদৃশ দেখছে ব্যালকনির হলদে আলোয় দাঁড়িয়ে থাকা তার মিশমিশকে। মাঝে মাঝে মেঘের আড়াল হতে চাঁদ এসে উকি দিচ্ছে হোস্টেলের ছাদের মাথায়। আদৃশ একবার দেখছে চাঁদকে, একবার দেখছে মিমকে। কি দারুণ এক অনুভূতি! হৃদয় শীতল করা দুটো প্রিয় জিনিসকে একসাথে দেখতে লাগলো সে। খানিক সময় পর আদৃশ তৃপ্ত কণ্ঠে বলল, কতদিন পর সরাসরি তোমার মুখটা দেখছে মিশমিশ। রোজ দেখা হওয়ার পরও তোমায় পুরোপুরি দেখতে পারি না।